এখান থেকে তো পাথর তো আসছে, সেটা তো বন্ধ হয়নি। ভুটান থেকে আসছে ম্যাক্সিমাম পাথর, কিছু কিছু নেপাল থেকে আসছে অল্প স্বল্প, এবার ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়া থেকে পাথর আসা তো বন্ধ হয়নি। আমি যতগুলো পোর্টে গেলাম, যে এখান থেকে বেশিরভাগ পাথর আসে। তো ব্যবসা বাণিজ্য, যারা পাথরের ব্যবসা করে তাদের জন্য তো এখনো কিছু বন্ধ হয়নি। প্যাসেঞ্জার যাতায়াত কমেছে, এতে কোনো সন্দেহ নেই। এটা শুধু এখানে না, এটা পুরো বাংলাদেশে। যেমন এক সময় বেনাপোল দিয়ে হাজারের উপরে যেত, 10,000, 10,000, 15,000 লোক যেত যাতায়াত আর কি। এখন তো সেখানে এত কম, 300-400 ম্যাক্সিমাম। তো এটা কারণ হচ্ছে যে ভারত ভিসা দিচ্ছে না নানাবিধ কারণে। সেই হিসাবে আমাদের এখান থেকেও ভিসা বেশি দেওয়া হচ্ছে না, একই কারণে, নানাবিধ কারণে। এগুলো আশা করি ঠিকঠাক হয়ে যাবে। সামনের নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারের সময় রিলেশনটা হয়তো আরও ভালো হবে। এইটা দেওয়া হয়েছিল বিওটি, বিল্ট অপারেট অ্যান্ড ট্রান্সফার, 25 বছরের জন্য। তো মাত্র 2014-তে বোধ হয় এটা অপারেশন, 14 কি 15-তে, 14-তে অপারেশন শুরু করেছে। তাহলে 14 থেকে 25, আমি খবর নিয়েছি, তো 39 সনে গিয়ে এটা এনাদের মেয়াদ শেষ হবে। এনাদের মেয়াদ শেষ হওয়ার পরে ওই সময় যে সরকার থাকবে, সেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা সরাসরি সরকার চালাবে, না এটা বিওটিতে আবার কাউকে দেওয়া হবে। বিওটি কিন্তু 25 বছরের জন্য, 25 বছরের পর এটা সরকারের মালিকাধীন চলে আসবে, যা আছে সব কিছু মিলিয়ে। তখন তো গভর্নমেন্ট কী করতে পারবে? কারণ আমাদের দেশে এখন 3টা বড় পোর্ট যেগুলো বিওটিতে আছে, আর একটা ছোট আছে, 4টা, এবং টেকনাফের একটা, 5টা, তাই না? 5টা পোর্টে বিওটিতে আছে। এইগুলো আগেই চুক্তি হয়ে গেছে, এবং এগুলো লম্বা চুক্তি হয়ে গেছে। ডেফিনেটলি যখন চুক্তি হয়েছে তখন তারা দেখেছে যে পোর্ট, যেমন আমাকে এটা বলা হয়েছে যে এই জায়গাটা ওই রকমভাবে পোর্ট ছিল না, পরে বিওটিতে ওনারা ডেভেলপ করেছে। এখানে হয়তো ছিল, বাট ক্রসিং ছিল হয়তো। আমরা পরিকল্পনা করতে পারবো যখন এটা সরকারের কাছে আসবে, হয়তো 1-2 বছর, 25 বছরের আগে, 20 বছর যখন হবে, তখন একটা পরিকল্পনা হবে যে এটাকে কীভাবে টেক ওভার করবে এবং এটার ডেভেলপমেন্টটা কী হবে। এখন ব্যাপার হলো যে আপনারা জানেন উপমহাদেশের আমাদের যে চারিদিকে যে রিলেশন, উপমহাদেশের যে রিলেশন, চীনের সাথে যে রিলেশন, এটা এক এক দেশে এক এক রকম। যে কারণে আমরা যদি পরিকল্পনা করি যে আমরা এখান থেকে একটা রাস্তা বের করে চীন পর্যন্ত যাব, সেটা হয়তো হবে না। যেতে হলে হয়তো আমাদেরকে নেপালে যেতে হবে, না ভুটানে যেতে হবে, সেখান থেকে যেতে হবে। তবে নেপাল এবং ভুটান ডেফিনেটলি যদি পোর্ট ব্যবহার করতে চায়, যেমন আমি বলেছি যে এটার সাথে আমরা মংলা পোর্টকে যুক্ত করতে পারি, চিটং পোর্টও যুক্ত করা যাবে। যে চিটং পোর্ট বেশ দূর, বাট মংলা পোর্ট থেকে সরাসরি রাস্তা আছে, ট্রেনের বিষয় হতে পারে। ট্রেন তো এখানে আসবে না, এখান থেকে ম্যাক্সিমাম রোড করবে। তারপর নর্থ বেঙ্গলে চেষ্টা করা হচ্ছে যে কন্টেনারগুলো, যে নর্থ বেঙ্গলে যে আমাদের নতুন পোর্টটা ওপেন হলো পাবনাতে, নগরবাড়ির সাথে যদি আমরা এখন প্রাইভেট ওয়ার্ল্ডের একটা রেনাউন্ড প্রাইভেট অপারেটরকে দিয়েছি পানগাঁও, তারা যদি পানগাঁও থেকে নগরবাড়িকে কানেক্ট করতে পারে, তাহলে নগরবাড়ি পর্যন্ত যদি কন্টেনারগুলো আসে, তখন হয়তো এই পোর্টে আমরা দেখব যে ভুটান এবং নেপালে রাস্তাটা এখান থেকে খুলে গেছে। এগুলো তো একদিনে হয় না, এগুলো বেশ পরিকল্পনা করতে হয়, এবং সেই পরিকল্পনা আমরা করে যাচ্ছি। বাকি নেক্সট গভর্নমেন্ট আসলে তার পরিকল্পনা দিয়ে বাস্তবায়ন। নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এবং নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে 24টি ল্যান্ডপোর্ট ছিল, যে এখন 4টা কমে গিয়ে 20টা ল্যান্ডপোর্ট, টেকনাফ থেকে তেঁতুলিয়া। আমি যতদূর সম্ভব ব্যক্তিগতভাবে এই স্থলবন্দরগুলো দেখেছি, নৌবন্দরগুলো দেখছি। তো সেই হিসাবে আমি এই দিকে আসিনি কখনো। এখানে আসবো করে এই আজকে আসি কালকে আসি করে অন্য কাজে আমরা ঢুকেছি। সেই জন্য এটাও যেমন দেখতে আসলাম। আরেকটি বিষয় যেটা আমি পরে কথা বলবো, সেটাও এখানে আসছি বিশেষ করে, যে আমরা জানি যে আগামীতে একটা গণভোট হচ্ছে, এবং সেই গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে
গণভোটে যাতে অতীতের মতো না হয়, সরকারও অতীতের মতো যেমন না চলে, আর অতীতের মতো যে সমস্ত আমরা দেখেছি কর্মকাণ্ড সেগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে জনগণকে হাঁ ভোটে সিল দিতে হবে। এবং এটা মাস্ট, যদি আমরা এটা সিল না দিই তাহলে আমরা আমাদের সামনে যে এতগুলো রক্তের বিনিময়ে যে অপরচুনিটি আসছে সেই অপরচুনিটি আমরা লুজ করব এবং ওই আগের তিমিরে আমরা ফিরে যাব। এটা মনে করার কোনো ইয়ে নাই যে আমরা যদি এই ধরনের সংস্কারগুলো না করি তাহলে এটা অটোমেটিক্যালি হবে। সেটাও আমার একটা উদ্দেশ্য ছিল, দুইটা মিলিয়ে। ধন্যবাদ।